শুনেছি ভালোবাসার নাকি মৃত্যু নেই, আর তাই তো ভালোবাসার টানে মানুষকে বারবার ফিরে আসতে হয় এই পৃথিবীর বুকেই। আজ এমনই একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুদর্শন। তবে গল্পে যাওয়ার আগে একটি কথা বলে রাখা উচিত, গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং বিনোদনের জন্য নির্মিত, তাই দয়া করে কেউ গল্পটির মধ্যে কোনো সত্যতা দাবি করবেন না। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট চ্যানেল পিশাচ পর্ব অডিও স্টোরিতে। আজ আপনাকে আমার খুব পছন্দের একটা গল্প শোনাবো। আশা করছি এই গল্পটি আপনারও ভীষণ পছন্দ হবে। তবে হ্যাঁ, আমাদের আগের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। আপনি কিন্তু আপনার নামের সাথে আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। আজকের গল্পের শেষেও থাকছে গল্পের মধ্যে থেকে একটি খুবই সহজ প্রশ্ন। আশা করছি আপনারা প্রত্যেকে সেই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানাবেন। উত্তর দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার নামটিও লিখতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা রনিতা ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প সে ফিরে এসেছে। গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে তনুশ্রী। শুরু হচ্ছে সে ফিরে এসেছে। গ্রামটার নাম তেপাখি। সবুজের ছায়ায় ঢাকা ছোট্ট গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্যে চোখ যেন একেবারে জুড়িয়ে যায়। তার শান্ত স্নিগ্ধ পরশে মনে যেন একটা অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়। খুব ছোট্ট হলেও গ্রামটা কিন্তু বেশ রহস্যময়। তার কারণ হলো গ্রামের জমিদার বাড়ি। জমিদারের পরিবারে এখন কেউই আর বেঁচে নেই। লোকমুখে শোনা যায় অনেক বছর আগে একদিন সকালবেলায় ওই বাড়ি থেকে জমিদারের পরিবারের কয়েকজন মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। জানা গিয়েছিল প্রচণ্ড ভয়ে নাকি সকলের মৃত্যু হয়েছিল, আর বাকিদের কোনো খবর পাওয়া যায়নি। তারপর থেকে জমিদার বাড়িটা একরকম খালি পড়ে আছে। বর্তমানে এটা একটা দর্শনীয় স্থান। শহর থেকে অনেক মানুষ এখানে পিকনিক করতে আসে, যদিও তারা সন্ধ্যার আগেই ফিরে যায়, কারণ শোনা যায় এই বাড়িতে নাকি অশরীরী আত্মাদের বসবাস। দিনের বেলায় কিছু না হলেও সন্ধ্যার পর থেকেই নাকি তাদের উপদ্রব বেড়ে যায়। এই জমিদার বাড়ি থেকে কিছুটা দূরে রেল স্টেশন। তখনও কয়লার ট্রেন চলত। সুদীপ্ত রায় উত্তর কলকাতার আদিবাসিন্দা। গ্রামে তার কিছু পৈতৃক সম্পত্তি ছিল, সেগুলো কেয়ারটেকার দেখাশোনা করতেন। সুদীপ্তবাবু একদিন সেই গ্রামেই যাচ্ছিলেন এই বিষয় সম্পত্তির ব্যাপারেই কোনো কাজে। তার কাছে বেশ কিছু টাকা পয়সা ছিল। হঠাৎ ট্রেনে ডাকাত পড়ল। সেই সময় ট্রেনে ডাকাতির ঘটনা স্বাভাবিক ব্যাপার। নিজের প্রাণ বাঁচাতে সুদীপ্তবাবু চলন্ত ট্রেন থেকে লাফ দেন। একটি জঙ্গলের মধ্যে মুখ থুবড়ে পড়েন তিনি। ঘাসের জমির ওপর পড়ায় তার খুব একটা চোট লাগেনি। তিনি তাড়াতাড়ি উঠে ওই জঙ্গলের রাস্তা ধরেই হাঁটতে লাগলেন। যদি কাছে পিঠে কোনো গ্রাম দেখতে পান তাহলে আজ রাত্রিটুকু সেখানেই কোনো রকমে কাটিয়ে দেবেন। জঙ্গল পেরিয়ে তিনি যখন রাস্তায় এসে পড়লেন তখনই তিনি সামনে দেখতে পেলেন সেই জমিদারের বাড়িটা। মনে মনে ভাবলেন যদি এই বাড়িতেই রাতটা কাটিয়ে দেওয়া যায় তাহলে মন্দ হয় না। এই ভেবে তিনি জমিদার বাড়িতে প্রবেশ করলেন। একটা প্রকাণ্ড অট্টালিকা। দোতলা বাড়িটার একতলার সবকটা ঘরই বন্ধ। নিশ্চয়ই দোতলায় কোনো না কোনো একটা ঘর খোলা থাকবে। এই ভেবে তিনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেন, কিন্তু হতাশ হলেন। এখানেও সবকটা ঘরে তালা ঝুলছে। মুখ বেজার করে তিনি যখন একতলায় নামতে যাবেন ঠিক তখনই চোখে পড়ল দক্ষিণের বিশাল বারান্দার এক কোণে ছোট্ট একটা ঘর খোলা আছে। খুশি হয়ে তিনি সেই ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরটা পুরো ফাঁকা, কোথাও কিচ্ছু নেই। সুদীপ্তবাবু ভাবলেন এই ঘরে আজ রাতটা যা হোক করে তিনি কাটিয়ে দেবেন। কিন্তু তার মনে একটা ভীতির সঞ্চার হলো।
যদি এখানে চোর ডাকাতের আখড়া হয়, এরকম ফাঁকা বাড়ি তো তাদের পক্ষে উপযুক্ত। রাতে চোর এসে যদি তার সমস্ত টাকা পয়সা চুরি করে পালায়। পর মুহূর্তেই তিনি ভাবলেন, এরকম কিছু তো নাও হতে পারে, হয়তো এমনি ঘরটা খোলা আছে। সারাদিনের ধকলে তার শরীরটাও বেশ ক্লান্ত। যাকগে, অত ৭-৫ ভেবে আর লাভ নেই। তিনি তার ব্যাগ থেকে একটা চাদর বার করে সেটা পেতে ব্যাগটা মাথায় দিয়ে শুয়ে পড়লেন। কিন্তু নিশ্চিন্ত হয়ে ঘুমোবেন যে তার কোনো উপায় নেই। মাঝরাতে হঠাৎ করে একটা তীব্র আলো তার চোখে এসে পড়ল। ঘুমটা ভেঙে গেল এক ঝটকায়। তাকিয়ে দেখলেন ঘরের জানলা দিয়ে একটা উজ্জ্বল আলো এসে প্রবেশ করেছে ঘরের ভেতরে। তিনি তাড়াতাড়ি উঠে জানলার সামনেটায় যান আর দেখতে পান যে জমিদার বাড়ির পেছনে যে কুয়োটা রয়েছে, সেই কুয়োর মুখ থেকে ওই আলোর রশ্মিটা বেরিয়ে আসছে। এমন সময় হঠাৎ দূর থেকে যেন একটা চিৎকার শুনতে পেলেন তিনি। শব্দটা শুনতেই কেমন যেন সম্মোহিত হয়ে যান সুদীপ্তবাবু। স্পষ্ট দেখতে পান যে ওই আলোর জ্যোতির মধ্যে থেকে যেন একটা নারী মূর্তি ভেসে উঠেছে। সুদীপ্তবাবু লোকটা বেশ সাহসী প্রকৃতির মানুষ। ভূত প্রেতে তিনি কোনোদিনই ভয় পাননি। তার কাছে একটা ব্যাটারির টর্চও ছিল, সেটা তিনি ব্যাগ থেকে বের করে কাছে নিয়েই শুয়েছিলেন। চাদরের উপর থেকে সেটা তুলে নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন সেই কুয়োর উদ্দেশ্যে। ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছন দিকটায় আসতেই তিনি দেখতে পান কুয়োর কাছেই এক কোণে রয়েছে একটা ছোট্ট ঘর, যেটা মূল জমিদার বাড়ি থেকে অনেকটাই দূরে। এমন সময় হঠাৎ তার মনে হলো ওই ঘরের ভেতর থেকে যেন একটা শিকলের শব্দ আসছে, একটা ধাতব শব্দ। মনে হচ্ছে কাউকে যেন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর সেই শিকলের বন্ধন থেকে মুক্তি পেতেই সেটা মেঝেতে ঘষাঘষি করছে। কিন্তু কে আছে ওই ঘরের ভিতর? তার মনে একটা অজানা আশঙ্কা হতে থাকল। তিনি পা টিপে টিপে ওই ঘরটার দিকে এগিয়ে গেলেন। ঘরের সামনে গিয়ে দেখলেন ঘরের দরজাটা বন্ধ। তিনি সাহস করে দরজাটা ধাক্কা দিলেন। দরজাটা আসলেই ভেজানো ছিল, তাই অল্প ঠেলাতেই দরজাটা ক্যাচ করে একটা বিশ্রী শব্দ তুলে খুলে গেল। সুদীপ্তবাবু প্রবেশ করলেন ভেতরে। টর্চের আলো ফেলে তিনি এগিয়ে চললেন। একবার তার মনে হলো পিছনে ফেলে আসা কুয়োটার ভেতর থেকে জল জল করে বেরোনো সেই আলোটার কথা। তিনি একবার পিছন ফিরে তাকালেন, কিন্তু কই, সেই আলো তো এখন আর নেই। সবকিছুই তো আগের মতোই স্বাভাবিক। এবার তার বেশ ভয় করতে লাগলো। ঘরের মধ্যে প্রবেশ করে সুদীপ্তবাবু একটা সুড়ঙ্গ খুঁজে পেলেন। তারপর সেই সুড়ঙ্গ ধরে সামনে এগিয়ে চললেন। তিনি উপলব্ধি করলেন এটা এক অদ্ভুত কৌশলে বানানো বাড়ি। যদিও তখনকার দিনে জমিদার বাড়িতে এরকম সুড়ঙ্গ আর নিচে গুপ্তকক্ষ থাকাটা অস্বাভাবিক কিছুই নয়। আর একটু এগোতেই তিনি একটা ছোট্ট কুঠুরি দেখতে পেলেন। হঠাৎ করে তার নাকে একটা বিভৎস পচা দুর্গন্ধ এসে লাগলো। পকেট থেকে রুমালটা বার করে তিনি নাক চাপা দিলেন। তবে আরো কিছুটা এগোতে সুদীপ্তবাবুর মনে হলো এই সুড়ঙ্গের মধ্যে তিনি একা নন, সঙ্গে রয়েছে আরো কেউ। তার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছেন। কিন্তু তিনি কে? কাউকেই তো আশেপাশে দেখতে পাচ্ছেন না তিনি। হঠাৎ কাঁধের উপর একটা হাতের স্পর্শ অনুভব করতেই তিনি চমকে পিছনে ঘুরে তাকালেন। দেখলেন একজন অতি শীর্ণকায় বৃদ্ধ তার সামনে দাঁত বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশব্দে হাসছে। তার পরনে ময়লা ছেঁড়া খাটো ধুতি আর একটা মলিন ফতুয়া।
মাথায় উস্কো খুস্কো ঝাঁকড়া চুলের পুরোটাতেই পাক ধরেছে। বয়স প্রায় ৮০-র ওপরে হবে বলেই মনে হচ্ছে। সুদীপ্তবাবু ভাবলেন যে এই বুড়োটা নিশ্চয়ই বাড়িটা ফাঁকা পেয়ে এখানে বেশ জাঁকিয়ে বসেছে। ব্যাটা নিশ্চয়ই বদমাস, তাকে ভয় দেখানোর জন্যই এতক্ষণ ধরে এসব করছিল। অগত্যা সুদীপ্তবাবু ধমকে সুরে বললেন, কে আপনি? কি করছেন এখানে? নিশ্চয়ই আমার টাকা পয়সা চুরির মতলবে এসেছেন, তাই না? বৃদ্ধ লোকটি করুণ সুরে বললেন, না বাবু, আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই। আসলে আমার থাকার কোনো জায়গা নেই। সারাদিন পথে ঘাটে ঘুরে ঘুরে ভিক্ষে করি। কোনোদিন খাবার জোটে তো কোনোদিন জোটে না। ঝড় জলের হাত থেকে বাঁচতে তাই এখানে এসে একটু রাতে আশ্রয় নিই। সকাল হলেই আবার বেরিয়ে পড়ি। বৃদ্ধের কথায় সুদীপ্তবাবুর যেন একটু মায়া হলো। বললেন, ও আচ্ছা, তা বেশ, কতদিন ধরে আছেন এখানে? তা বাবু, সে আজ অনেক কাল আগের কথা। তখন আমার এই বছর 15-16 বয়স হবে। বাপ মাও চলে গেলেন। তারপর সুদীপ্তবাবু দেখলেন বৃদ্ধের 2 চোখ জলে ভরে উঠেছে। তিনি এ বিষয়ে তাকে আর কোনো প্রশ্ন করলেন না। তিনি বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, একটু আগে ওই কুয়োর ভেতর থেকে একটা আলো দেখা যাচ্ছিল, এ বিষয়ে আপনি কি কিছু বলতে পারেন আমাকে? বৃদ্ধ যেন অবাক হয়ে বললেন, কই না তো বাবু, আমি তো কিছু দেখিনি। ও আচ্ছা, আপনি তাহলে কিছু দেখেননি? কিন্তু কিন্তু কি বাবু? না না, কিছু না। বাবু, যদি কিছু মনে না করেন, আপনাকে একটা গল্প বলবো। আসলে কথা বলার লোক পাই না, অনেক দিন চুপচাপ বসে আছে। গল্প? এত রাতে গল্প? কি আর করবো, ঘুম আসছে না। বলুন শুনি আপনার গল্প। বৃদ্ধ বলা শুরু করলেন, আজ যে জমিদার বাড়িটাকে আপনারা এমন ভগ্নপ্রায় দেখছেন, আজ থেকে অনেক বছর আগে, তাও ধরুন 70 বছর তো হবে, এই জমিদার বাড়ি মানুষের কোলাহলে গম গম করত। জমিদার বাবু ভারী ভালো মানুষ ছিলেন। প্রজাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতেন। খাজনা দিতে না পারলেও কখনো জোর জবরদস্তি করতেন না। প্রজারাও তাকে সম্মান করত। কিন্তু তার ছেলেটা ছিল ভীষণ বাজি। সুন্দরী মেয়েদের দেখলে সে একদম শকুনের মতো যেন হামলে পড়ত। প্রজারা জমিদারের কাছে অনেকবার নালিশও করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। জমিদার বাবু তাকে বকাঝকা করেছিলেন কয়েকবার, আর তারপরে তার প্রতিশোধ নিতে প্রজাদের ওপর সেই ছেলে অত্যাচার করত আর হুমকি দিত, যদি এ কথা জমিদার বাবুর কানে যায় তাহলে তাদের বাড়ির মেয়েকে সে তুলে নিয়ে যাবে। তাই ভয়ে কেউ জমিদারের কাছে আর পরবর্তীকালে নালিশ করত না। এই গ্রামেরই এক গরিব চাষির মেয়ে ছিল নির্ঝরা। বয়স তার ওই বছর 14 হবে। অপূর্ব সুন্দরী ছিল সে। বয়সে ছোট হলেও তার শারীরিক গঠন ছিল যুবতীর মতো। এই গ্রামেরই এক রাখাল ছেলেকে সে ভালোবাসত। ছেলেটারও তখন এই ধরেন 15-16 বছর বয়স হবে। একদিন জমিদারের সেই কুপুত্রের নজর পড়ল নির্ঝরার উপর। সে তার লালসা চরিতার্থের জন্য মেয়েটিকে কুপ্রস্তাব দেয়, কিন্তু মেয়েটি তাতে রাজি হয় না কিছুতেই। একদিন সন্ধেবেলায় মেয়েটি তাদের বাড়ির পাশেই বাল্য সখীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল, আর ঠিক সেই সময় জমিদারের ছেলে লোক পাঠিয়ে
মেয়েটিকে তুলে নিয়ে যায়। এই বাড়িরই একটা গুপ্ত কক্ষে তাকে আটকে রাখে। নির্ঝরা কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন সকালে সেই ঘরে নির্ঝরাকে দেখতে না পেয়ে জমিদারের ছেলে রাগে ফেটে পড়ে। আর এই ঘটনার কয়েকদিন পরে নির্ঝরা একদিন সন্ধ্যাবেলায় গ্রামেরই কালী মন্দির থেকে ফিরছিল। আসলে নির্ঝরার গানের গলা ছিল অপূর্ব, তাই সে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কালী মন্দিরে গিয়ে মায়ের আরতির সময় গান গাইত। গ্রামের সবার মতোই জমিদারের ছেলেও এই কথাটা জানত, তাই একদিন সে ওত পেতে রইল। কালী মন্দির থেকে নির্ঝরাদের বাড়িটা একটু দূরে। এমনিতেই রোজ সন্ধে হওয়ার আগেই নির্ঝরা মন্দির থেকে ফিরে আসতো, কিন্তু সেদিন হঠাৎই মুষলধারে বৃষ্টি নামায় নির্ঝরার ফিরতে একটু সন্ধে হয়ে যায়। গ্রামের অন্ধকার পথ দিয়ে বাড়ি ফেরার সময় সুযোগ বুঝে জমিদারের ছেলে মেয়েটিকে তুলে এই গুপ্ত কক্ষে নিয়ে আসে আর তার কুপ্রস্তাবে তাকে রাজি হতে বাধ্য করে। কিন্তু মেয়েটি বলে যে যতক্ষণ তার দেহে প্রাণ আছে ততক্ষণ সে কিছুতেই তার এই প্রস্তাবে রাজি হবে না। তখন জমিদারের ছেলে তাকে হুমকি দেয়, যদি সে তার প্রস্তাবে রাজি না হয় তাহলে তাকে সে এই গুপ্তকক্ষে শিকল দিয়ে হাত পা বেঁধে আটকে রাখবে এবং যতক্ষণ না সে রাজি হবে ততক্ষণ তাকে মুক্ত করা হবে না। মেয়েটিও জেদি, কিছুতেই রাজি হয় না। শেষ পর্যন্ত মেয়েটির হাত পা লোহার শিকল দিয়ে বেঁধে এই কক্ষে তাকে আটকে রাখা হলো। মেয়েটির হতদরিদ্র বাবা মা তাকে গ্রামের সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও নির্ঝরাকে পাওয়া গেল না। তখন ওরা মনে মনে ভাবল, ওকে নিশ্চয়ই জমিদারের ছেলে তুলে নিয়ে গেছে। গ্রামের লোকজনদের এই কথা জানালে তারাও খুব ক্ষেপে গেল। তখন তারা দল বেঁধে জমিদারের কাছে গেল তার ছেলের বিরুদ্ধে নালিশ জানাতে। গ্রামবাসীদের অভিযোগ শুনে জমিদার বাবু কিছুতেই বিশ্বাস করলেন না। যদিও তিনি জানতেন যে তার ছেলের স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়, তবু পুত্র স্নেহে অন্ধ পিতা ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ কিছুতেই মেনে নিলেন না। আর তাছাড়া তার ছেলে যে নির্ঝরাকে অপহরণ করে আটকে রেখেছে সেই প্রমাণও সেদিন কেউ দেখাতে পারেনি। গ্রামেরই এক যুবক প্রকাশ চিৎকার করে বলে ওঠে, জমিদার বাবু, আপনার ছেলেরে আমাদের হাতে ছেড়ে দিন। আমরা জানি আপনি আপনার ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগই শুনবেন না, আমরা ওরা দেখে নেব। জমিদার লেঠেল দিয়ে সেদিন প্রকাশকে বার করে দেয়, কিন্তু গ্রামবাসীদের অভিযোগের কাছে একসময় নতি স্বীকার করে অবশেষে তিনি তার পুত্রকে ডেকে পাঠান। তাকে তিনি জিজ্ঞেস করেন, সুমন্ত, ওরা তোমার নামে কি অভিযোগ এনেছে শুনেছ? কই না তো বাবা। ওরা বলছে তুমি নাকি গ্রামের এক গরিব চাষির মেয়েকে, যার নাম নির্ঝরা, ওকে অপহরণ করেছ। সে কি বাবা, আপনি ভাবলেন কি করে যে আপনার ছেলে হয়ে আমি এরকম কোনো অপরাধ করতে পারি? এসব অভিযোগ মিথ্যা বাবা। কিন্তু তোমার নামে আমি এরকম অভিযোগ আগেও শুনেছি যে তুমি নাকি গ্রামের মেয়েদের সঙ্গে অভব্য আচরণ করো। না বাবা, আমি এমন কোনো কাজই করিনি, কখনোই করিনি। আসলে আমি তো জমিদারের ছেলে, তাই ওই গ্রামের গরিব চাষাভুষো লোকগুলো আমাকে দেখলে হিংসে করে, তাই আমাকে ওরা এমন কুৎসিত অপবাদ দিয়ে বেড়ায়। এ কথা তো আমি আপনাকে আগেও বলেছি। আমি সম্পূর্ণ নির্দোষ বাবা, আপনি ওই চাষাভুষোগুলোর কথা একদম কান দেবেন না। বিচার না পেয়ে হতাশ হয়ে জমিদার বাড়ি থেকে গ্রামবাসীরা ফিরে আসে। এরপর কেটে যায় আরো বেশ কয়েকটা দিন, কিন্তু নির্ঝরাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে নির্ঝরা যে রাখাল ছেলেটিকে ভালোবাসত, সে তার প্রেমিকাকে হারিয়ে পাগলের মতো হয়ে যায়। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর তার প্রেমিকের সন্ধান করে। অন্যদিকে জমিদারের ছেলে নির্ঝরাকে রোজ চাপ দিতে থাকে তার প্রস্তাবে রাজি হওয়ার জন্য, কিন্তু নির্ঝরা তার সিদ্ধান্তে অটল। সে জান দেবে তবু মান দেবে না। সে ধীরে ধীরে
খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তার শরীর ক্রমশ দুর্বল হতে শুরু করে। এভাবেই একদিন বন্দি অবস্থাতেই তার মৃত্যু হয়। এই পর্যন্ত বলে বৃদ্ধ চুপ করে গেলেন। সুড়ঙ্গের মধ্যে বিরাজ করছে এক অদ্ভুত নিস্তব্ধতা। সুদীপ্তবাবু এতক্ষণ বৃদ্ধের কথাগুলো খুব মন দিয়ে শুনছিলেন। শেষটায় তিনি ভাবলেন এসব পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। এই ভেবে তিনি মনে মনে হাসতে লাগলেন। তার মনোভাব বুঝতে পেরেই হয়তো বৃদ্ধ ভদ্রলোক বললেন, কি মশাই, আমার কথাগুলো আপনার বিশ্বাস হচ্ছে না, তাই তো? সুদীপ্তবাবু বললেন, আরে বাবা, আপনার এই পাগলের প্রলাপ কোনো ভদ্রলোকেই বিশ্বাস করবে না। বেকার বেকার আমার আজকে রাতের ঘুমটা নষ্ট করলেন একেবারে। দূর, যত সব পাগল ছাগলের পাল্লায় পড়েছি। আরে কোথা থেকে যে এরা আসে কে জানে। সুদীপ্তবাবু রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যাবেন এমন সময় হঠাৎ তার সামনে কোথা থেকে যেন এক অপরূপ সুন্দরী এসে হাজির হয়। এক কিশোরী, বয়স ওই বছর 14-15 হবে। এই অন্ধকার কুঠুরিতে ভালো করে তার সর্বাঙ্গ দেখা না গেলেও এটুকু বোঝা যাচ্ছে যে সে অপরূপ সুন্দরী। এবার যেন সুদীপ্তবাবু বেশ ভয় পেলেন। বললেন, কে 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 তুমি? তুমি এখানে কোথা থেকে এলে? আমি নির্ঝরা, গ্রামের সেই গরিব চাষির মেয়ে, যাকে যাকে জমিদারের ওই লম্পট দুশ্চরিত্র ছেলেটা এই কুঠুরিতে আটকে রেখেছিল। ওর দেওয়া কুপ্রস্তাবে রাজি হয়নি বলে কি নৃশংস অত্যাচার করতো ও আমার ওপর নজর রাখার জন্য জমিদারের ছেলের এক বিশ্বস্ত চাকর ছিল। একদিন সে আমাকে খাবার দিতে এলে আমি মুখের ওপর বলে দিই যে আমি খাবো না। তখন সেই চাকর তার মনিবকে গিয়ে সে কথা জানায়। তারপর জমিদারের ছেলে এসে আমাকে খাওয়ার জন্য বাধ্য করে। আমি বলি যে আমি এভাবেই নিজেকে তিলে তিলে শেষ করে দেব। তখন জমিদারের ছেলে আমাকে নির্মমভাবে চাবুক মারতে থাকে। আমি যন্ত্রণায় ছটফট করতে থাকি। তার হাতে পায়ে ধরে মিনতি জানাই, আমাকে মেরো না, মেরো না আমাকে। কিন্তু আমার সেই কাতর মিনতি তার মনে এতটুকু দয়ার সঞ্চার করতে পারেনি, বরং তার চাবুকের ঘায়ের জোর বেড়ে গেছে। এরপর থেকে প্রতিদিনই সে আমাকে চাবুক মারত। আমি যন্ত্রণায় চিৎকার করতাম, আর তখন সে পৈশাচিক উল্লাসে মেতে উঠত। কত অত্যাচার, কত যন্ত্রণা সহ্য করেছি আমি এই অন্ধকার কুঠুরিতে। তার সাক্ষী হয়তো একমাত্র এই কুঠুরি আর এই লোহার শিকলগুলো। একদিকে যেমন আমি এখানে লোহার শিকলে বন্দি থেকে এই রক্তপিপাসু জানোয়ারটার অত্যাচার সহ্য করেছি, অন্যদিকে আমার অসহায় বাবা মা আমাকে খুঁজে না পেয়ে কেঁদে কেঁদে চোখ ভুলিয়েছে। আর আমার সেই ভালোবাসার মানুষটা আমাকে চারিদিকে পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলো। এই পর্যন্ত বলে নির্ঝরা ডুকরে কেঁদে ওঠে। সুদীপ্তবাবুর মুখ ততক্ষণে হা হয়ে গেছে, কোনো কথা বলতে পারছেন না তিনি। উপাস থেকে বৃদ্ধ আবার বলতে শুরু করলে, একদিন জমিদারের ছেলে আর তার সেই বিশ্বস্ত চাকর রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্ঝরার বিষয়ে কথা বলছিল। ঠিক সেই সময় তার প্রেমিকাও সেখান দিয়ে যাচ্ছিল। তাদের কথাগুলো তার কানে আসে এবং সে বুঝতে পারে যে নির্ঝরাকে এই জমিদারের ছেলেই হত্যা করেছে। ছোটবাবু, আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। আরে আমি কি করে জানবো যে সে মারা যাবে? এখন ওর দেহটাকে কিছু একটা করার ব্যবস্থা করতে হবে। সে জমিদারকে জানাতে জমিদার বাড়ির ভেতরে ঢুকতে চেয়েছিল, কিন্তু দারোয়ানরা তাকে পাগল বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ছেলেটি তখন গ্রামবাসীদের দরজায় দরজায় গিয়ে কড়া নাড়ে, কিন্তু কেউ সেদিন দরজা খোলেনি। পথে ঘাটে যাদের সাথে দেখা হয় তাদেরকেও সে প্রকৃত সত্যটা জানাবার চেষ্টা করে, কিন্তু সে যে পাগলের কথা কি আর কেউ বিশ্বাস করে বলুন? এরপর সে মনে মনে ঠিক করে যে শয়তানটা তার প্রেমিকাকে এভাবে নির্মম অত্যাচার করে হত্যা করেছে, তাকে সে নিজের হাতে শাস্তি দেবে।
শেষ করে দেবে তাকে, যাতে যাতে আর কোনো মেয়ের ওপর সে এভাবে অত্যাচার করতে না পারে। আর এমনভাবে সে তাকে মারবে যাতে আর কেউ কোনোদিনও কোনো নারীর ওপর অত্যাচার করার কথা মনেও আনতে না পারে। একদিন জমিদারের ছেলেটা রাত্রিবেলা কোথাও থেকে ফিরছিল একা। অন্য সময় ঘোড়ার গাড়িতে গেলেও সেদিন সে পায়ে হেঁটেই ফিরছিল। আসলে কুকর্ম করার একটা সীমা থাকে, পাছে বাবা জানতে পেরে যায়, তাই লুকিয়ে লুকিয়ে যাতায়াত। ওদিকে সেই পাগলটা তার উপর অনেকদিন ধরেই নজর রাখছিল আড়াল থেকে। সুযোগের অপেক্ষা খুঁজছিল সে। আর সেদিন সুযোগটা এসেও গেল তার। সে একটা গাছের আড়ালে লুকিয়ে বসেছিল। জমিদারের ছেলেটা যখন তার সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হাতের সামনে পড়ে থাকা একটা লম্বা মোটা গাছের ডাল দিয়ে পেছন থেকে তার মাথায় মারল এক বাড়ি। ছেলেটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন সেই পাগলটা তাকে টানতে টানতে পাশের একটা ঝোপের ভেতরে নিয়ে যায়। তারপর তার ধুতির কোঁচা থেকে একটা খুর বের করে সজোরে চালিয়ে দেয় ছেলেটির গলায়। গল গল করে রক্ত বেরোতে থাকে তার গলা দিয়ে। তারপর রাগে পাগল হয়ে গিয়ে সে ছেলেটির সারা শরীরে ওই খুর দিয়ে এলো পাথারি আঘাত করতে থাকে। কিন্তু তাতেও তার রাগ কমে না। মৃত্যু নিশ্চিত করতে সে ছেলেটির মাথায় সেই গাছের ডালটা দিয়ে বারবার আঘাত করতে থাকে। মৃত্যু নিশ্চিত জেনে সে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে গ্রামবাসীরা জমিদারের ছেলের রক্তাক্ত মৃতদেহ খুঁজে পায় সেই ঝোপের ভিতর থেকে। তারাই গিয়ে জমিদার বাড়িতে খবর দেয়। নিজের একমাত্র সন্তানকে হারিয়ে জমিদার বাবু প্রচণ্ড ভেঙে পড়েন, আর তার স্ত্রী অসুস্থ হয়ে শয্যাশায়ী হন। বেশ হয়েছিল, ওই জানোয়ারটার তো এমনই শাস্তি হওয়া উচিত ছিল। রাগ আর যন্ত্রণা ভরা কণ্ঠে নির্ঝরা কথাটা বলে উঠল। সে আরো বলল, আমিও কিন্তু ওই জমিদার বাড়ির কাউকে ছাড়িনি, কারণ জমিদারের ছেলের সাথে তার বাবাও সমানভাবে দোষী ছিল। সেদিন যদি ওই জমিদার গ্রামবাসীদের কথা শুনতো আর ছেলের শাস্তির ব্যবস্থা করত, তাহলে হয়তো আমাকে এভাবে যন্ত্রণা পেতে পেতে তিলে তিলে মরতে হতো না। আমার মৃত্যুর পর জমিদারের ছেলে আর সেই চাকর মাঝরাতে লুকিয়ে ওই জমিদার বাড়ির পেছনে ওই কুয়োর পাশে মাটি খুঁড়ে আমার শরীরটাকে সেখানে পুঁতে দেয়, আর আবার তার ওপর মাটি চাপা দিয়ে দেয়। ঢাকা পড়ে যায় আমার মৃত্যু রহস্য। কিন্তু মৃত্যুর পর আমার আত্মা এই বাড়ি ছেড়ে যায়নি। মৃত্যুর আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম এই বংশের কাউকে আমি বাঁচতে দেব না। কিন্তু আমার প্রেমিক যে আমার হত্যাকারীকে আগেই উপযুক্ত শাস্তি দিয়েছে, এবার আমার পালা। সেদিন ছিল ঘোর অমাবস্যা। অনেক রাতে জমিদারবাবু শহর থেকে ঘোড়ার গাড়ি চেপে বাড়ি ফিরছিলেন। আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম। আমাকে দেখেই জমিদারবাবু বললেন, নির্ঝরা, তুই কোথায় ছিলি এতদিন? তোর বাবা মা তোকে এখনো খুঁজে যাচ্ছে। যা শিগগিরই বাড়ি যা। তোর জন্য আমার ছেলের বিরুদ্ধে সবাই মিথ্যে অভিযোগ করছিল। সে নাকি তোকে অপহরণ করে আটকে রেখেছে। আর তুই মিথ্যে? কোনটা মিথ্যে? আপনার ওই দুশ্চরিত্র লম্পট ছেলেটা আমাকে তুলে নিয়ে গিয়ে আপনাদের বাড়ির পেছনে গোপন কুঠুরিতে শেকল দিয়ে বেঁধে রেখে আমার উপর নৃশংস অত্যাচার করেছে, সেটা? নাকি আমার মৃত্যুটা? তোর মৃত্যু মানে? এবার আমি আমার সেই ভয়ঙ্কর রূপ ধারণ করলাম। আমাকে দেখে জমিদারবাবু ভয়ে আঁতকে উঠলেন। জমিদারের গাড়োয়ান গাড়ি ফেলে রেখে পালালো। আমি জমিদারের দিকে আরও এগিয়ে গেলাম।
উনি গাড়িতে বসে ঠক ঠক করে ভয়ে কাঁপতে লাগলেন। আমি দু হাতে জমিদারের গলা চেপে ধরলাম। আমাকে ছেড়ে উনি দে। চিৎকার করে বলতে লাগলেন, আমাকে নির্ঝরা, আমাকে আমাকে ছেড়ে দে নির্ঝরা। ছেড়ে দেব? তোর ছেলে আমাকে সেদিন ছেড়ে দিয়েছিল। সে যখন তার চাবুকের আঘাতে আঘাতে আমাকে ক্ষতবিক্ষত করেছিল, আমি তার পায়ে ধরে কত মিনতি করেছিলাম, কিন্তু না, সে আমাকে ছেড়ে দেয়নি, বরং আমার যন্ত্রণা দেখে সে উল্লাস করেছে। আর আমার মৃত্যুর জন্য তোর ছেলে যতটা দায়ী, তুইও ঠিক ততটাই। সেদিন যদি তুই গ্রামবাসীদের কথা শুনে তোর ছেলেকে শাস্তি দিতিস, তাহলে হয়তো আমাকে এভাবে মরতে হতো না। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। মরতেই হবে তোকে, মরতেই হবে। পরের দিন গ্রামবাসীরা রাস্তার ওপর থেকে জমিদারের নিথর শরীরটা উদ্ধার করেছিল। এরপর আমি জমিদারের স্ত্রী আর বাড়ির কয়েকজন চাকর বাকরকেও হত্যা করি। যদিও তাদের কোনো দোষ ছিল না, তবুও তাদের মরতে হয়েছিল আমারই হাতে। আর যে কয়েকজন বেঁচে গিয়েছিল, তারা পরের দিন সকালে ওই বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর থেকে ওই বাড়িটা অভিশপ্ত হয়েই পড়ে রয়েছে। এই পর্যন্ত বলে নির্ঝরা কেমন রাগে ফুঁসতে থাকলো। তারপর বলল, কি দোষ ছিল আমার যে আমাকে এইভাবে মরতে হলো? আমি শুধু সুন্দরী ছিলাম তাই? সেটাই কি আমার অপরাধ? নাকি নাকি নারী হয়ে জন্মানোটাই আমার অপরাধ ছিল? আর 5টা মেয়ের মতো আমারও তো একটা সুন্দর জীবন হতে পারত। আমার ভালোবাসার মানুষটার সাথে আমিও তো সুখের ঘর বাঁধতে পারতাম। কত স্বপ্ন ছিল আমার দু চোখে, কিন্তু তার কোনোটাই পূরণ হলো না। আর হয়নি শুধুমাত্র ওই নরপশুটার জন্য। আর আমার সেই ভালোবাসার মানুষটা, সেই বা কোন অপরাধ করেছিল যে তাকেও এভাবে সারাটা জীবন কষ্ট পেতে হবে? সে শুধু আমাকে ভালোবেসেছিল, এটাই তার অপরাধ। যেদিন থেকে জমিদার বাড়ি খালি হয়ে গেল, সেদিন থেকে সেই মানুষটা আমার সঙ্গে এখানেই রয়ে গেল, এই ছোট্ট কুঠুরিতে। আমাকে ছেড়ে কোনোদিনও সে যায়নি। কতবার আমি তাকে বলেছি, তুমি ফিরে যাও, গিয়ে নতুন করে জীবন শুরু করো, কিন্তু না, আমাকে ছেড়ে নাকি সে বাঁচতে পারবে না। যতদিন সে বেঁচে থাকবে, সে নাকি আমার কাছে এখানেই থাকবে। আজও সে আছে আমারই সাথে, আর এই মুহূর্তে সে আপনারই পাশে দাঁড়িয়ে। সুদীপ্তবাবু চমকে উঠে তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধের দিকে তাকালেন। হাতের টর্চের আলোটা তার দিকে ফেলতেই দেখলেন তার দু চোখ জলে ভরে উঠেছে। তার মানে উনি সেই? এবার বৃদ্ধ বললেন, আমি আমি সেই হতভাগ্য অপদার্থ প্রেমিক, যে তার প্রেমিকাকে ওই পশুটার হাত থেকে রক্ষা করতে পারিনি। কিন্তু কিন্তু প্রেমিকার হত্যাকারীকে উপযুক্ত শাস্তি আমি দিয়েছি। নির্ঝরা বেঁচে থাকতে আমি ওর সাথে ঘর বাঁধতে পারিনি, কিন্তু ওর মৃত্যুর পর আমি এখানে এসে আত্মহত্যা করতে চেয়েছিলাম, যাতে যাতে দুজনে মৃত্যুর পর একসঙ্গে থাকতে পারি। কিন্তু নির্ঝরা আমাকে বাধা দিয়েছিল, তাই আমি বেঁচে থেকেই ওর সঙ্গে রয়ে গেলাম। ওর সঙ্গে রয়ে গেলাম। এই বলে মানুষটা অঝরে কাঁদতে লাগলেন। সুদীপ্তবাবুর সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছিল। তিনি শহরের মানুষ, জীবনে কোনোদিনও কোনো অলৌকিক বিষয়ে তিনি বিশ্বাস করেননি। কিন্তু আজ তিনি এমন এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছেন, যেখানে তার এতদিনের সমস্ত বিশ্বাস অবিশ্বাস সবকিছু যেন এক মুহূর্তে মিথ্যে হয়ে যেতে বসেছে। তিনি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। তার সামনে কোনো এক অশরীরী দাঁড়িয়ে আছে, যার নাকি বহু বছর আগে মৃত্যু হয়েছে। কি এখনো আপনার বিশ্বাস হচ্ছে না? তবে এই দেখুন। বলে নির্ঝরা
মাটি থেকে একটা মোটা লোহার শিকল তুলে সুদীপ্ত বাবুকে দেখালো। এই লোহার শিকলেই আমাকে বেঁধে রাখা হয়েছিল। সুদীপ্ত বাবু দেখলেন লোহার শিকলে এখনো লেগে আছে রক্তের দাগ। কিন্তু কি আশ্চর্য, কোনো এক দৈব বলে সেই দাগগুলো যেন এখনো টাটকা। এবার সুদীপ্ত বাবু প্রচণ্ড ভয় পেলেন, কিন্তু অন্যদিকে তার মেয়েটির জন্য খুব কষ্ট হচ্ছিল। অতটুকু মেয়ে কি কষ্টই না সহ্য করেছে। এসব কথা ভাবতেই তার চোখেও জল চলে আসে। এমন সময় নির্ঝরা বলে ওঠে, আমি অনেক বছর ধরে এই জমিদার বাড়িতে আটকে আছি। প্রতিদিন দেখছি আমার ভালোবাসার মানুষটা কত কষ্ট পাচ্ছে আমার জন্য। আমি আর ওর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এবার আমার মুক্তি চাই। তাই আমি আপনাকে এই কুঠুরিতে টেনে এনেছি। দয়া করে আপনি আমার মুক্তির ব্যবস্থা করুন। সুদীপ্ত বাবু বললেন, বেশ, আমি বাড়ি গিয়ে তোমাদের শ্রাদ্ধ শান্তি এবং পূজার্চনার ব্যবস্থা করছি। আর তোমার এই প্রেমিকের বাকি জীবনের সমস্ত দায়িত্ব আমি নিলাম। উনি যতদিন বাঁচবেন আমার কাছে থাকবেন। আমি ওনার কোনো অযত্ন হতে দেব না। আমি কথা দিচ্ছি তোমায়। আপনি আমাকে দুশ্চিন্তা মুক্ত করলেন। ওর জন্য আমার বড় চিন্তা হতো, আমি চলে গেলে ওর কি হবে। এবার আমি নিশ্চিন্তে যেতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত বলে নির্ঝরা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। এরপর সুদীপ্ত বাবু সেই বৃদ্ধকে বললেন যে তিনি এখন একটা কাজে এসেছেন। কাজ সেরে ফেরার পথে তিনি আগামীকাল তাকে নিয়ে সাথে করে বাড়ি যাবেন। কিন্তু বৃদ্ধ তার সঙ্গে যেতে রাজি হলেন না। তিনি বললেন যতদিন না নির্ঝরার আত্মার মুক্তি হয় ততদিন তিনি ওর সঙ্গে এখানেই থাকবেন, এই কুঠুরিতে। সুদীপ্ত বাবুও তার কথা মেনে নিলেন। ওদিকে ভোর হয়ে এসেছে। এবার সুদীপ্ত বাবুর নিজের গন্তব্যস্থলে যাওয়ার পালা। তিনি বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন। কাজ শেষে তিনি কলকাতায় তার বাড়িতে ফিরে গেলেন এবং নির্ঝরার আত্মার মুক্তির জন্য শ্রাদ্ধ শান্তি এবং পিণ্ডদানের ব্যবস্থা করলেন। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, তার স্ত্রী কিছুতেই সেই বৃদ্ধকে বাড়িতে আশ্রয় দেবেন না। সুদীপ্ত বাবুও তার স্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করতে পারলেন না। এরপর কেটে গেল অনেকগুলো মাস। বৃদ্ধের কথা তিনি বেমালুম ভুলেই গেলেন। ওদিকে সুদীপ্ত বাবুর স্ত্রী তখন সন্তান সম্ভবা। একদিন দুপুরে তিনি তার লাইব্রেরির ঘরে বসে একটা বই পড়ছিলেন। হঠাৎ তাঁর মনে পড়ল জমিদার বাড়ির সেই বৃদ্ধের কথা। মনে মনে তিনি সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক ওই বৃদ্ধকে তিনি সেখান থেকে নিয়ে আসবেন। নিজের বাড়িতে তাকে আশ্রয় দিতে না পারলেও তিনি কোনো না কোনো একটা ব্যবস্থা তার জন্য অবশ্যই করবেন। তিনি যে নির্ঝরাকে কথা দিয়েছিলেন তার ভালোবাসার মানুষটির বাকি জীবনের দায়িত্ব তিনি নেবেন। পরের দিন সকালে উঠেই সুদীপ্তবাবু বেরিয়ে পড়লেন সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু সেই বাড়িতে গিয়ে বৃদ্ধের কোনো খোঁজই তিনি পেলেন না। এরপর কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করলেন, জানতে পারলেন ওই বৃদ্ধ মাস কয়েক আগেই মারা গেছেন। একদিন দুপুরবেলায় নাকি ওই পুকুর পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছিল। নিজের অপরাধের জন্য সুদীপ্তবাবু নিজের কাছেই নিজে লজ্জিত হলেন। মনে মনে নির্ঝরার কাছে ক্ষমা প্রার্থনা করলেন তিনি। তারপর সেখান থেকে তিনি ফিরে এলেন। এরপর কেটে গেল আরও কয়েকটা মাস। সুদীপ্তবাবুর স্ত্রী এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন। সন্তানের মুখ দেখে সুদীপ্তবাবু একেবারে অবাক। আরে, এ তো নির্ঝরার মুখ। অন্ধকারে নির্ঝরাকে ভালো করে না দেখতে পেলেও এক মুহূর্তের জন্য টর্চের আলোয় তিনি তার মুখটা দেখেছিলেন। তিনি বুঝতে পারলেন নির্ঝরা তার কন্যা রূপে তার বাড়িতে জন্ম নিয়েছে। মনটা আনন্দে ভরে উঠল সুদীপ্তবাবুর। তিনি তার মেয়ের নাম রাখলেন নির্ঝরা। এর প্রায় মাসখানেক বাদে সুদীপ্তবাবুর বাড়িতে একটা চিঠি আসে। চিঠি পড়ে তিনি জানতে পারেন যে তার বাল্যবন্ধু সৌম্যদীপ রায়ের একটি পুত্র সন্তান হয়েছে।
পরের দিন সুদীপ্তবাবু তাকে দেখতে তাদের বাড়িতে যান। বন্ধুর সন্তানকে দেখেই তিনি আরেক দফা চমকে ওঠেন। তার মনে হয় যেন সেই বৃদ্ধ আবার নতুন করে জন্ম নিয়ে ফিরে এসেছে। বৃদ্ধর মুখের আদল এই ছোট্ট ক্ষুদে সন্তানের মুখে বেশ স্পষ্ট। সুদীপ্তবাবু তার বন্ধুকে বলেই দিলেন তার ছেলের নাম যেন সুকুমার রাখা হয়, কারণ নির্ঝরার প্রেতাত্মার কাছেই তিনি জানতে পেরেছিলেন যে তার প্রেমিক অর্থাৎ সেই বৃদ্ধের নাম ছিল সুকুমার। তিনি সমস্ত কথা তার বন্ধু সৌম্যবাবুকে বলেছিলেন এবং দুই বন্ধু মিলে স্থির করেন যে ভবিষ্যতে তাদের ছেলে মেয়েদের বিবাহ দেবেন। যদিও সুদীপ্তবাবুর মেয়ে সৌম্যবাবুর ছেলের থেকে দিন কয়েকের বড়, তবু ভালোবাসা যে বয়স মানে না। কোনো কিছু দিয়েই ভালোবাসাকে আটকে রাখা যায় না। প্রকৃত ভালোবাসার কাছে সকল বাধাই যে হার মেনে যায়। আর তাই তো নির্ঝরা এবং সুকুমার আবার জন্ম নিয়ে ফিরে এসেছে এই পৃথিবীর বুকে, তাদের পূর্বজন্মের অসম্পূর্ণ ভালোবাসাকে আরেকবার সম্পূর্ণ করতে। এই জন্মে তাদের মিলন যে অবশ্যম্ভাবী, তাকে আটকায় কে? শুনলেন, সে ফিরে এসেছে। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, আর ভালো না লাগলে ডিসলাইক করুন। তবে হ্যাঁ, এখনো কি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন আর দেরি কিসের, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীতে আরো ভালো ভালো গল্প শোনাবো। তাহলে চলুন, যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, এই গল্পের শেষে থাকছে একটি বিশেষ প্রশ্ন। আর সেই প্রশ্নটি হচ্ছে, আমাদের আজকের গল্পে ট্রেনে ডাকাতি হওয়ার ভয়ে সুদীপ্তবাবু ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য যে গ্রামটায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেই গ্রামটির নাম কি? খুবই সহজ একটা প্রশ্ন, আরেকবার বলছি। আমাদের আজকের গল্পে ট্রেনে ডাকাতি হওয়ার ভয়ে সুদীপ্তবাবু ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য যে গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেই গ্রামটির নাম কি? সঠিক উত্তরের সঙ্গে আপনার নামটি লিখতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটিও মেনশন করুন। তাহলে চলুন এক দফা দেখে নিই আমাদের আগের এপিসোডে কারা কারা কমেন্ট করেছিলেন। আমাদের আগের এপিসোড ভুতুরে সেই জমিদার বাড়িটা, এই গল্পে কমেন্ট করেছিলেন রিয়া বিশ্বাস, রাজেশ দাস, শুভ সরকার, শীতাংশু চ্যাটার্জি, অনিতা মণ্ডল, সুরজিৎ বাগ, প্রতনু ব্যানার্জি, রাকেশ বোস এবং আরও অনেকে। এই গল্পে আমি যাদের নাম নিতে পারলাম না তারা অনুগ্রহ করে নিরাশ হবেন না। আমাদের আজকের গল্পে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, হতে পারে আগামী গল্পে আপনার নামটা শোনা যেতে পারে। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে কোনো টান টান উত্তেজনায় পরিপূর্ণ এক রোমহর্ষক কাহিনীর সাথে নতুন এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন পিশাচ পর্ব অডিও স্টোরি।